রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসবো। আমরা জানি যে ডিসি রদবদল, এসপি রদবদল, সেগুলো নিয়ে কথা হচ্ছিল। এসপি রদবদল হয়েছে 64 জেলায় এবং লটারির মধ্য দিয়ে হয়েছে। আপনি কিভাবে দেখছেন? আমরা একটু নির্বাচনটা কেমন হতে পারে সেটার জন্য এই বিষয়ে নির্বাচনের পুরো আলোচনাটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক। এই যে এতক্ষণ যে আলোচনা হলো, আমি একটু এখান থেকে আসি, জাহিদ ভাইয়ের একটা জায়গায় একটু বলি। আমি কিন্তু মানে একবারও বলি নাই যে এখানে জনগণের জানার অধিকার নেই। জনগণ কিন্তু জানাচ্ছে, তারা জনগণকে জানাচ্ছে কিভাবে, সেটা হলো যেখানে দরকার সেখানে শরিয়ার কথা বলতেছে, যেখানে দরকার নেই সেখানে গণতন্ত্রের কথা বলতেছে। ইভেন শিবিরের একজন নেতা তো বলছে যে যারা গণতন্ত্র বিরোধী তারা আল কায়দা, সরাসরি, মানে মাঝখানে আর কোনো জায়গা নেই। শিবিরের একজন নেতা তো বলছে যে যারা গণতন্ত্র বিরোধী তারা আল কায়দা, সরাসরি, মানে মাঝখানে আর কোনো জায়গা নেই। হ্যাঁ, হয় ডিরেক্ট সরিয়ে যেতে হবে, আর নাহলে আবার আপনার আল কায়দা হয়ে যেতে হবে, মানে এরকম আর কি অবস্থা। তারা জানাচ্ছে না যে ব্যাপারটা এরকম না। আর একটা ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে দেখেন, ওয়েলফেয়ার পলিটিক্স মানে হইলো এখানে যে আলোচনাটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার রাইটসের আলোচনা, ব্যক্তির রাইটস এবং সমষ্টির রাইটস। এটাই তো সমস্যাটা আমাদের এখানে। এখন ওয়েলফেয়ার পলিটিক্সের একটা লম্বা আলোচনা। ওয়েলফেয়ার পলিটিক্সটা আপনি যদি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক না করেন, ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারবেন না। ভোটের আগে বাড়িতে কল গাইরা দেওয়া, ভোটের আগে চালের বস্তা পাঠানো, তারপরে আওয়ামী লীগের লোকের ধরেন সংসারের দায়িত্ব নেওয়া, হ্যাঁ, এগুলো ওয়েলফেয়ার পলিটিক্স না, এগুলো হলো পুরানা মাহাজনী ব্যবসা। আপনি দেখবেন বাংলা সিনেমা, উত্তম কুমারের সিনেমা যদি আপনি যান, দেখবেন যে বাড়ির দরিদ্র বাড়ির পাশে সবসময় একটা মাহাজন থাকে, সে বিপদে পড়ার আগেই এসে সাহায্য করে, সবসময় ওইখানে আপনার সাহায্য পাঠায়। তারপরে যখন ওই তার যে বাড়ি বিটার দাম, ওইটার সমান সাহায্য যখন হয়, তখন সে আইসা দলিলটা নিয়ে হাজির হয় যে সুদে আসলে এত টাকা হয়েছে, এবার একটা স্বাক্ষর করো, ভিটাটা নিয়ে আনে। তো ইলেকশনের আগে ওয়েলফেয়ার পলিটিক্স মানে হইলো আপনার ভিটা ছাড়া করার রাজনীতি। এটা কোনো ওয়েলফেয়ার পলিটিক্স না। ওয়েলফেয়ার পলিটিক্স হইল আপনি রাষ্ট্রের প্রতিষ্ঠান কিভাবে চালাবেন। ইসলাম ব্যাংক যেভাবে চলো ওইভাবে, ইবনে সিনা যেভাবে চলো ওইভাবে, শিবির হইলে মেধাবী চাকরি পাবে, আপনি কিভাবে চালাবেন। আমার একটা কৃষক, সাধারণ কৃষকের ছেলে, হ্যাঁ, সে ছাত্র দল না, ছাত্রলীগ না, ছাত্র শিবির না, নর্মালি সে চাকরি পাবে, এরকম একটা রাষ্ট্র চাই আমরা। নাগরিক ভিত্তিক রাষ্ট্রের যে ব্যবস্থাটা, সেটা আলোচনাটা কোথা থেকে আসছে? এই যে হেগেল, হ্যাঁ, আলোচনাটা আসছে কোথা থেকে? আলোচনাটা আসছে হলো যে এই যে রাইটস, এই যে অধিকারটা তো পার্সোনাল হইতে পারে না। আপনি অধিকার পার্সোনাল হইলে স্বেচ্ছাচারিতা হবে অলওয়েজ। অধিকার হলো কালেকটিভ, কারণ কালেকটিভ অধিকারটা ডেমোক্রেটিক প্রিন্সিপালের বেজে হবে, এটা নট বেজ অন পপুলিজম। পপুলিজমের উপর ভিত্তি করে যদি হয়, তাহলে তো সোশ্যাল মিডিয়াতে যা আসতেছে, জামাত তো 280টা সিট পাওয়ার কথা, হ্যাঁ, তাহলে তো আর কিছুই থাকতেছে না। তো পপুলিজম থেকে ফ্যাসিজমের দূরত্ব একটু আগে যেটা বললাম, এটা তো ক্ষমতায় যাওয়া পর্যন্ত এটা অ্যাবসোলিউট ফ্যাসিজম কায়েম করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না। ফলে এখন এই রাইটসটা এনশিওর করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিষ্ঠানকে গণতন্ত্রীকরণ করতে হবে। প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক পদ্ধতিতে সাজানোর রাজনীতি আপনি করেন কিনা, এইটা দেখে বুঝবো আপনি কত সহি। আপনি ভোটের আগে চালের বস্তা পাঠাচ্ছেন, ভোটের আগে আপনি কল গেড়ে দিচ্ছেন, ভোটের আগে আপনি ওয়েলফেয়ার পলিটিক্স করছেন, নো, এগুলো চালাকি, ট্যাকটিস। এটা বহু আগে, এটা সবাই করে, ভোটের আগে জনদরদি হয়ে যায় সবাই, নো, এইটা আমরা দেখতে চাই না। এবং এটা যদি আপনি কাঠামোগত ব্যবহার করেন, দলীয় সিদ্ধান্ত নিয়েও করেন, এটা ডেঞ্জারাস। কারণ আপনি তো মনে করবেন যে আপনার সত্য কোনটা, আপনার দল যেটা বিশ্বাস করে, নো, দল যেটা বিশ্বাস করে সেটা না। আমরা রাষ্ট্রকে নন পার্টিজান দেখতে চাই, রাষ্ট্রকে কোনো পার্টির সম্পত্তি আকারে দেখতে চাই না। এই জন্য যেটা দরকার সেটা হলো দল যার যার রাষ্ট্রসভার, এরকম রাষ্ট্র গঠন করার জন্য তাহলে আপনি কি থাকতে, আপনার যে কালেকটিভ রাইটস, যেটা সম্মিলিত অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠানকে নিরপেক্ষ করতে হবে। এখন প্রতিষ্ঠানকে নিরপেক্ষ না করে আপনি যদি ব্যক্তিকে নিরপেক্ষ করেন, যে হ্যাঁ ব্যক্তি, অমুক ব্যক্তি ভালো, ওই লোকের উপর আমরা আস্থা রাখলাম, ওই লোক আমাকে, হ্যাঁ, ওই লোক আমাকে সোনায় সোহাগা করে ফেলবে, নো, সর্বনাশ করে ফেলবে ওই লোক আপনাকে। কিচ্ছু করবে না। প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত নিউট্রাল না হবে, ব্যক্তির উপর যদি আপনি ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, সে আপনার অধিকার দেখবে। আপনি যখন তার দালাল হবেন, আপনি যখন তার চামচা হবেন, আপনি যখন তার মতাদর্শকে সার্ভ করার জন্য রেডি হবেন, তখনই শুধুমাত্র আপনি সুবিধা পাবেন। এই জন্য দেখবেন যে আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন একটা কথা বলি, এখানে পয়েন্টটা শেষ করি। একটা কথা যে আমি বলি যে এখন দেশ চালাচ্ছে জামাত, সমস্ত লোককে জামাত নিয়োগ দিছে, নো, এরা অটো জামাত হয়ে গেছে। কারণ হলো জামাত ইলেকশন যেহেতু চায় না, এই জন্য নানা দাবি দেওয়া তোলে, মানে সরাসরি চায় না, কিন্তু মানে সরাসরি ইলেকশন চাই না এটা বলে না, কিন্তু কার্যকলাপে তাই বলে। ফলে এখন যারা প্রতিষ্ঠানে আছে, বিভিন্ন পোস্টে আছে, তারা দেখতেছে যে বিএনপি তো ইলেকশন চায়, তার মানে আমার পোস্টটা কায়রে নেওয়ার জন্য বিএনপি পিঠাপিঠা লাগছে, তাহলে সবচেয়ে ভালো কে? জামাত। এইভাবে জামাত হয়েছে ব্যক্তির স্বার্থে। এই জন্য
এই জন্য গুরুত্বপূর্ণ হলো যে রাইটস, অধিকারের আলোচনাটা আমরা যখন করব তখন আমরা এই জন্য, যদি আপনি যেমন হাসিনা কি কোনোদিন বলছে আমি ফ্যাসিস্ট, আমি স্বৈরাচার? সে সারাদিন বলছে গণতন্ত্রের কথা। আপনি যদি গণতন্ত্রকেও নিজের মনোপলি, নিজের দলের ইডিওলজি আকারে ব্যবহার করেন, আপনি ক্ষমতায় পাওয়ার সাথে সাথে ফ্যাসিজম করেন বলে। এই জন্য আমরা কোন ইডিওসেন্ট্রিক ওয়ান ডাইমেনশনাল পার্টিকে ক্ষমতা দেখতে চাই না। আমরা একটা ভ্যালু বেস, মূল্যবোধ ভিত্তিক, নাগরিক ভিত্তিক সংগঠনের হাতে রাষ্ট্রকে দেখতে চাই। আমি যাতে গুরুত্ব পাইতে পারি।